আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, জনাব তারেক রহমান সাহেবের সরকারের ভবিষ্যৎ কি? আজকের দিন পর্যন্ত সরকারের যে সকল সিদ্ধান্ত, সরকারের যে সকল কর্মকাণ্ড এবং যেভাবে নড়াচড়া, নিশ্চিতভাবে বলা যায় যে আগামী দিনে সরকারের ফলাফলগুলো ভালো আসবে না। সরকারের ভবিষ্যৎ উজ্জ্বল এ কথা এখন পর্যন্ত বলা যাচ্ছে না, বরং গতানুগতিকভাবে ইউনূস সরকার যে সকল কর্মকাণ্ড করেছেন, শেখ হাসিনা যে সকল কর্মকাণ্ড করেছিলেন, সেই সকল কর্মকাণ্ড আরও মন্দভাবে, আরও অপরিপক্কভাবে এবং আরও দুর্বল অবস্থানে থেকে সরকার করার চেষ্টা করছে। প্রথম যে ভুলটি তাদের হচ্ছে সেটি হলো তারেক রহমান সাহেবকে মহামানব বানানোর চেষ্টা করা হচ্ছে। তাকে অতি মানব, অতি ভালো মানুষ বানানোর চেষ্টা করা হচ্ছে। এই জিনিসগুলো তার জন্য খুব দ্রুত হিতে বিপরীত হবে এবং তার জন্য বুমেরাং হয়ে দেখা দেবে। রাষ্ট্র পরিচালনা কোনো অভিনয় নয়। রাষ্ট্র পরিচালনা করা কোনো পীরগিরি নয় বা মুর্শিদগিরি নয়। এটি জিকির আসকার বা দোয়া দরুদের বিষয় নয়। এটি রীতিমতো যুদ্ধাবস্থা। তলোয়ার মাথার কাছে নিয়ে শিয়রে নিয়ে রাজা ঘুমান এবং শত সহস্র যারা পাহারাদার, সেই পাহারাদারের যাকে বলা হয় নিশ্ছিদ্র প্রহরা, এগুলোর মধ্য থেকেও তাকে পালানোর জন্য সব রাজগৃহে একটি করে গোপন সুড়ঙ্গ পথ রয়েছে। তারপর সেই সুড়ঙ্গ পথ থাকে, প্রহরা থাকে। এরপরে পৃথিবীর বেশিরভাগ রাজা প্রাসাদ ষড়যন্ত্রে নিহত হন এবং তার পাশের লোকটি আততায়ী হন। ইরানে যে আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেলেন, নিহত হলেন, অবাকের বিষয় হলো যে তার যে সকল শীর্ষ জেনারেল ছিলেন তাদের মধ্যে যে লোকটিকে আমার সবচেয়ে যাকে বলা হয় বিশ্বস্ত মনে হতো, সবচেয়ে চৌকুশ মনে হতো, আর যার চোখের দিকে তাকালি মনে হতো যে চোখ দুটো অনেকটা বাজ পাখির মতো, এরকম একজন জেনারেল যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। পরবর্তীতে দেখা গেল যে সেই জেনারেলের চক্রান্তেই ইমাম আলী খামেনি মারা গেছেন এবং তিনি মূলত ছিলেন নেতানিয়াহুর এজেন্ট। এই হলো বাস্তবতা। তো সেই অর্থে যে বর্তমান সরকার, সেই সরকারের আশেপাশে যারা আছেন, তারেক রহমান সাহেবের আশেপাশে যারা আছেন, তারা সহ নতুন যারা জুটেছেন, তাদের কর্মকাণ্ড, কথাবার্তা, চালচলন সব কিছু আমি নিজে যে ব্যক্তিগতভাবে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি 2001 সাল থেকে আজ পর্যন্ত জাতীয় রাজনীতির বিষয়ে, আর পৃথিবীর রাজনীতি, সরকারের উত্থান পতন, রাজাবাসাদের উত্থান পতন নিয়ে যে সকল ইতিহাস পড়েছি, সে সকল ইতিহাসের আলোকে যতটুকু জ্ঞান বুদ্ধি আমার হয়েছে এবং যতটুকু আন্দাজ করতে পারি, সোজা বাংলায় বলে দিলাম যে এইভাবে যদি চলে সরকার বেশি দূর এগোতে পারবেন না। তারেক রহমান সাহেব খুব দ্রুত জনপ্রিয়তা হারাবেন এবং তিনি এমন সব বিপদে পড়বেন যে বিপদ থেকে বের হওয়ার কোনো রাস্তা তার থাকবে না। এটা বাস্তবতা। হয় কি, অনেক সময় অনেক কথা বলা হয়ে যায়। সবাই তো আর তেল মারতে পারে না, আর সবার তেল মারা উচিত নয়। কিছু মানুষ দুর্মুখ থাকতে হয়, কিছু মানুষকে থাকতে হয় নির্লোভ, রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে থাকতে হয়। আমি সংসদ সদস্য হওয়ার পরেও আমার আসলে এটা ভালো লাগেনি। পার্লামেন্টের ভিতরে, গণভবনের ভিতরে, তারপর বঙ্গভবনের ভিতরে যে সকল ঘটনা দেখেছি, কীর্তি কাহিনী দেখেছি, প্রধানমন্ত্রীর সামনে, মন্ত্রীর সামনে, এমপিদের সামনে যে সকল কথাবার্তা তাদের দালাল ফুরিয়াদের বলতে শুনেছি, আবার সেখান থেকে বের হয়ে তাদের মুখে যে ভিন্ন কথা শুনেছি, সেই শোনার পর থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার উপযুক্ত জায়গা নয়, এ খুব ডেঞ্জারাস একটা জায়গা। আর সেই উপলব্ধি থেকেই মূলত 2010 সন থেকেই আমি এই যে এখন যে ধারার কথাবার্তা বলছি, সেই কথাবার্তা বলে চলেছি। আমার যে খুব লস হয়েছে তা নয়, বরং লাভ হয়েছে।
আমার সঙ্গে যারা রাজনীতি করেছেন সে 2001 সন থেকে আজ অবধি তারা কেউ ভালো নেই, সবারই সমস্যা হয়েছে। আওয়ামী লীগে যারা ছিলেন তাদেরও সমস্যা হয়েছে, বিএনপিতে যারা ছিলেন তাদেরও সমস্যা হয়েছে। আর সে তুলনায় ব্যক্তিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন। দুটো ডাল ভাত খেয়ে নিশ্চিন্তে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারছি, ঘুমোতে পারছি, কারো কাছে দাবিদারি করতে হচ্ছে না, আর স্বাধীনভাবে কথা বলতে পারছি। আর সেই কথা বলার জন্য আমাকে যে আসলে খুব নেতিবাচক অবস্থায় পড়তে হয়েছে তা নয়, বরং এই যে সৎভাবে সাহসের সঙ্গে কথা বলার কারণে যাদের বিরুদ্ধে কথা বলি, অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে যাদের বিরুদ্ধে বলেছি তারা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, হয়তো একদিন আগে, হয়তো একদিন পরে। আওয়ামী লীগের যে লোকগুলো আমাকে ভয় পেতেন আওয়ামী লীগ জমানাতে, এখন তারা সবাই আমার খুব ঘনিষ্ঠজন। সেই প্রবাসী থেকে ফোন করেন যে, ইস রনি ভাই, আপনার কথাগুলো যদি শুনতাম তখন না জানি কত ভালো হতো। আবার এখন বিএনপি যে সকল নেতারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তাদেরকে তো আসলে অনেক দিন থেকে চিনি, এত গভীরভাবে চিনি যে এদের আশেপাশে অনেক লোক আছেন তারা হয়তো তাদেরকে চেনেন না। বহু মন্ত্রী, বহু এমপি, বহু জন, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী। তো কাজেই তাদের সম্পর্কে আসলে আমার নেতিবাচক কোনো কিছু কথা বলার দরকার নেই। তাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, তাদের সঙ্গে আমার কোনো প্রাপ্তি নেই, চাহিদা নেই, কোনো কিছু নেই। আমি যে কথাগুলো বলছি একান্ত আর্ত উপলব্ধি থেকে, যে কথায় দেশের উপকার হবে, তাদের উপকার হবে। তো সেই যে উপলব্ধি, সেই উপলব্ধি থেকে মনে হচ্ছে যে সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে বহু সংখ্যক মন্দ মানুষ জুটে গেছে, যাদের কারণে 2001 সন থেকে 2006 সনে বিএনপির পতন হয়েছিল, যাদের কারণে বদনাম হয়েছিল, যাদের কারণে সেই একটা 1-11 সংগঠিত হয়েছিল, সেই লোকগুলো, পুলিশের সেই লোকগুলো, সিভিল সার্ভিসের সেই লোকগুলো, রাজনীতির সেই লোকগুলো আবার মানে বর্তমান যে তারেক রহমান সাহেবের সরকার, সেই সরকারের সামনে, পেছনে, ডানে, বামে রীতিমতো প্রেতাত্মারা যেভাবে নিঃশ্বাস ছাড়ে শ্মশানে গিয়ে, ঠিক সেরকম নিঃশ্বাস তারা ছাড়ছে। দ্বিতীয়ত, সরকারের যারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেবের কোনো একটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাবেন, তার সমালোচনা করবেন বা তার সামনে দাঁড়িয়ে বলবেন যে আপনার এই সিদ্ধান্ত ঠিক নয়। এইরকম একজন মানুষ ওনার ক্যাবিনেটে নেই, ওনার পার্লামেন্টে নেই। এটা বাস্তবতা। কেউ যদি বলতে পারেন যে হ্যাঁ, আমার এই ক্ষমতা আছে, আমি সরি বলবো, তার কাছে মাপ চাইব, কিন্তু আমি যে কথাটা বললাম, সবাই মানে ওনার কাছে যাবেন, জি হুজুর, জি হুজুর করবেন, ওনার প্রশংসা করবেন, ওনার চেহারা মোবারক দেখবেন, এর জন্য সারাক্ষণ তোয়াজ এবং তদবির করতে থাকেন। এরপরের ঘটনা হলো যে তার মন্ত্রী পরিষদে সংসদ সদস্যদের মধ্যে বহু সংখ্যক লোক আছে যারা দীর্ঘদিন ধরে জনাব তারেক রহমান সাহেবের বিরোধিতা করে আসছেন, 1-11 সময় তার সঙ্গে বেইমানি করেছেন, মুনাফিকি করেছেন, তার টেলিফোন ধরেননি, এবং এই যে মন্ত্রী হয়েছেন বা এমপি হয়েছেন তার আগ পর্যন্ত তারা মনে প্রাণে চেয়েছে ইলেকশন না হোক, তারেক রহমান সাহেব দেশে না আসুক, আর তারেক রহমান সাহেবের কোনো রাজনৈতিক যে ভবিষ্যৎ এটা না থাকুক। এতটাই ছিল ব্যক্তিগত বিতৃষ্ণা। সেই সকল মানুষ এখন ক্যাবিনেটের সদস্য, পার্লামেন্টের সদস্য। কাজেই তাদের বুদ্ধি নিয়ে, পরামর্শ নিয়ে, তাদের সাহচর্য নিয়ে, তাদের নিঃশ্বাস নিয়ে, প্রশ্বাস নিয়ে তারেক রহমান সাহেব ভালো করবেন সরকারে প্রশ্নই আসে না। সর্বশেষ যে বিষয়টা হলো, অতি গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলো, সেই মন্ত্রণালয়গুলোতে আগে যারা কারাপ্টেড ছিলেন, আগে যারা ব্যর্থ হয়েছেন এবং গত 17 বছর ধরে যারা বৃদ্ধ হয়ে গেছেন, এই শ্রেণীর লোক আছে। আবার একই সঙ্গে তারাও আছেন যারা কোনো অভিজ্ঞতা সঞ্চয় করেননি, সমাজে যাদের কোনো সুনাম নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই, চরিত্র নেই, খাসলত ভালো না, এরকম অনেক লোক বড় বড় পদে চলে এসেছে। ফলে এই অবস্থাতে সরকার ভালো করবেন এটি চিন্তা করার একটা দুঃস্বপ্ন।
একটা মানসিক অসুস্থতার লক্ষণ। কাজেই সাধু সাবধান, যত দ্রুত সাবধান হওয়া যায় ততই ভালো। এখন এই বর্তমান সরকারের সঙ্গে আমার যে সম্পর্ক গত 2014 থেকে আজ অবধি, তার সাথে ভালো সম্পর্ক ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। ডক্টর মোহাম্মদ ইউনূস 2024 সনের আগস্ট মাসের 8 তারিখে ক্ষমতা নিয়েছিলেন। 9 তারিখ বা 10 তারিখে আমি বলেছিলাম যে উনি ভালো করতে পারবেন না, তৃতীয় মাত্রা জিল্লুর সাহেবের টকশোতে, এবং বলছিলাম যে ভদ্রলোক যত তাড়াতাড়ি যাবেন তত দেশের জন্য ভালো, ওনার জন্য ভালো। উনি যত দেরি করবেন নিজে বিপদে পড়বেন, অন্যকেও বিপদে ফেলবেন। দেখুন 17 মাসে ঠিক সেম ঘটনা ঘটেছে। আবার 2014 সনে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আমি মনোনয়নপত্রই কিনলাম না। যেভাবে আমি এইবার নির্বাচনের ব্যাপারে কোনো আগ্রহ দেখাইনি কাউকে, মানে উল্টো যারা প্রস্তাব নিয়ে এসছেন ইলেকশন করার জন্য, তাদের কাছে বিনয়ের সাথে ক্ষমা চেয়েছি যে আমি এবার নির্বাচন করব না, আমার ভালো লাগছে না। একই অবস্থা 2014 সনে হয়েছিল। তো সেই 2014 সনের নির্বাচনের সপ্তাহখানেক পরে এরকম একটা টেলিভিশন টকশোতে, এবং সেটাও তৃতীয় মাত্রাতে, আমি বললাম যে আওয়ামী লীগের জন্য পতন অনিবার্য, এবং পতনটা কালকে হলে ক্ষয়ক্ষতি কম হবে, আর পতনটা যত দেরিতে হবে তত তাদের ফিরে আসতে সমস্যা হবে, এবং এমন একটা সময় আসবে যে আওয়ামী লীগের অফিস খোলার মতো কোনো লোক পাওয়া যাবে না। 2014 সনে সেই বক্তব্য। কাজেই যারা আমার এই বক্তব্য শুনছেন, যারা পছন্দ করেন না, তারা হয়তো নানা রকম কথাবার্তা বলতে পারেন, কিন্তু যদি মিলাতে চান তাহলে অনেক টকশোতে অনেক কথাবার্তা গত সে 2009 সন থেকে আজ অবধি আপনারা যদি একটু মিলিয়ে দেখেন, দেখবেন যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আমি পার্লামেন্টে জামাত নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম যে জামাত যদি ক্ষমতা পায় মাজার ভেঙে ফেলবে, এই কাজ করবে। দেখুন 17 মাসে তারা যেই কাজগুলো করেছে, আর 2009 সনে আমার সেই যে পার্লামেন্টের বক্তব্য যেটি রেকর্ড হয়ে আছে, মিলিয়ে দেখেন 19-20 নেই। যা বলেছিলাম ঠিক সেম ঘটনাটাই ঘটেছে। তো সেই অর্থে বর্তমান তারেক রহমান সাহেব সম্পর্কে, তার সরকার সম্পর্কে আরও অনেক কথা সামনে বলবো, কিন্তু এখন যে কথাগুলো বলতে চাই যে সরকার এই বিগত যে কয়দিনে ক্ষমতা নিল, একটিও কাজের কাজ তারা করেননি। যে কাজগুলো করেছেন সেই কাজগুলো খুব দ্রুত জনপ্রিয়তা পাওয়ার জন্যে, সাধারণ মানুষের তালি পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য। এইগুলো রাজনীতিতে 2 পয়সার মূল্য নেই। আপনি কারোকে খেতে দিবেন, কারো পেটে খাবার দিবেন, তারপরে তার পশ্চাৎ দেশে জোরে জোরে লাঠি দিয়ে পিটানো দিবেন, তারপরে সে আপনাকে বাবা ডাকবে, আব্বা ডাকবে। কিন্তু খালি পেটে আপনি মানুষকে চুম্বন করবেন, জড়িয়ে ধরবেন, আতর লাগিয়ে দিবেন, জান্নাতের টিকিট দিবেন, তারপরে শেষে বিভিন্ন রকম স্বপ্ন দেখবেন, ওই লোকটা যদি সমর্থ থাকে চড় মেরে আপনার 32টা দাঁত খুলে ফেলার চেষ্টা করবে। রাজনীতি এমন একটা ব্যাপার, এখানে প্র্যাকটিক্যাল যে বাস্তব যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোই সমাধান করতে হয় সবার আগে। এখানে এক্সেস কোনো কিছু করতে গেলে, অতিরিক্ত ভালো মানুষ হতে গেলে, অতিরিক্ত উপকার করতে গেলে, অতিরিক্ত কল্যাণ করতে গেলে, এটা সবাই যারা করার চেষ্টা করেছেন তাদের জন্য এগুলো বুমেরাং হয়েছে। এই যে ফ্যামিলি কার্ড, জাকাত ফান্ড, জাকাত বোর্ড, তারপরে সে খাল কাটা, তারপরে বিভিন্ন যেখানে সেখানে লোকজনের সাথে হ্যান্ডশেক করা, এই জিনিসগুলো খুব দ্রুত মানুষের মধ্যে জনপ্রিয়তা দিচ্ছে। মানুষ খুশি হচ্ছে যে এমপিরা গাড়ি আনবে না, তারেক রহমান সাহেব এমপিদের গাড়ি আনা নিষেধ করে দিয়েছেন। তারপর তিনি খুব সাধারণ জীবনযাপন করছেন, প্লট দিবেন না। এগুলো মানে আপাতত জাস্ট একটু মানুষকে স্বস্তি দিচ্ছে, মানুষ তালি দিচ্ছে। কিন্তু যখনই তারা পেট্রোল পাম্পে যাচ্ছে পেট্রোল আনার জন্য, পেট্রোল পাচ্ছে না, মারামারি হচ্ছে, এবং সেখানে বেশ খুনোখুনির ঘটনা ঘটে গেছে। আগামীতে যদি এই অবস্থা চলতে থাকে আরও ঘটতে থাকবে। কিন্তু এই কাজগুলো কেন করা হচ্ছে? আমি যতটুকু জানি, বাংলাদেশে আসলে কখনই 1 মাসের বেশি পেট্রোলিয়ামের যে মানে মজুদ, এটা থাকে না, কখনই থাকে না। তো সেক্ষেত্রে বাংলাদেশে 1 মাসে পেট্রোলিয়ামের মজুদ আমাদের আছে। দ্বিতীয়ত হলো যে আমরা যে চ্যানেলে এই পেট্রোলিয়ামগুলো কিনি, সেই চ্যানেলে পেট্রোলিয়ামের কোনো অভাব নেই, হয়তো একটু দাম বেশি হবে।
আপনারা জানেন যে সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন জাহাজে হাজার হাজার জাহাজ, এক একটা 3 লাখ টন, 4 লাখ টন, 5 লাখ টনের জাহাজ। তারা করে কি এই জাহাজগুলো পেট্রোলিয়াম দিয়ে ভরে, এলএনজি দিয়ে ভরে গভীর সমুদ্রে তারা ভাসতে থাকে। আমাদের বঙ্গোপসাগরে এরকম অসংখ্য জাহাজ বিশ্বের বিভিন্ন দেশে তারা ভাসতে থাকে। তো আগামী এরকম 2 বছরের পেট্রোলিয়াম নিয়ে জাহাজগুলো বিভিন্ন সমুদ্রে ভাসছে। এই জাহাজের যে মালামালগুলো এগুলো বিক্রি হয় স্পট মার্কেটে, একটু দাম বেশি নেয় সিঙ্গাপুর স্পট মার্কেট বা অন্যান্য যে সকল স্পট মার্কেট আছে। তো সেখান থেকে যদি আপনি এখনও পেট্রোল কিনতে চান, 100 জাহাজ পেট্রোল কিনতে চান, 10 মিলিয়ন আপনার ব্যারেল পেট্রোল কিনতে চান, ইটস এ ম্যাটার 1 আওয়ার টাইম। এটা আপনার জন্য কোনো সমস্যা নয়। সমস্যা হলো যে আপনি যে সকল দেশের সঙ্গে চুক্তি করেছেন সেই চুক্তির আওতায় যদি সেই সকল দেশ থেকে পেট্রোল আনতে চান এবং সেখানে হরমুজ প্রণালীর কারণে তাদের যদি সরবরাহতে বিঘ্ন ঘটে, তাহলে আপনি এই সময় মতো পেট্রোল পাবেন না। এটা হলো দ্বিতীয় সমস্যা। আর অল্টারনেটিভ হলো ভারতের সাথে আমাদের এখনও যে চুক্তি আছে, যেটা বর্তমান সরকারের সাথে ভারত অনেকটা ইতিবাচক। সেই ক্ষেত্রে ভারতের যে সাপ্লাই লাইন, এটা শেখ হাসিনার জমানাতে আমাদের একটা বিরাট, আমরা যে পেট্রোল ডিজেল সেটা আমরা ভারত থেকে আনতাম, ইন্ডিয়ান পেট্রোলিয়াম থেকে আনতাম, ওটা এখনও আনা যেতে পারে। রাশিয়ার সাথে যদি বর্তমান সরকার কথা বলে, জাস্ট উইদিন 15 ডেজও না, উইদিন 15 ডেজ রাশিয়ার তেলের জাহাজ এনে আপনি পুরো বাংলাদেশ ভরে ফেলতে পারবেন। রাশিয়া পাগলের মতো দাঁড়িয়ে আছে বাংলাদেশকে পেট্রোলিয়াম দেওয়ার জন্য। সো ইটস নট এ প্রবলেম। এখন সেই কোনো প্রবলেম নাই, কিন্তু এই প্রবলেমটা তৈরি করে কে বলছে 14 দিনের পেট্রোল আছে, কে বলছে 3 সপ্তাহের ফার্নেস অয়েল আছে, এই সকল কথা বলে যে পেট্রোল পাম্পগুলোতে লীলা খেলা চলছে। এখানে নতুন আর একটা সিন্ডিকেট তৈরি করা হচ্ছে, এই পেট্রোল পাম্প সিন্ডিকেট। সেই সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করা ইতিমধ্যে গত কয়েকদিন হয়ে গেছে। আপনি বিশ্বাস করেন এই অনেকগুলো পেট্রোল পাম্প বন্ধ আছে, কিন্তু সেই পেট্রোল পাম্পে পেট্রোল না দেওয়ার কোনো কারণ ছিল না, বন্ধ করার কোনো কারণ ছিল না। বিভিন্ন পেট্রোল পাম্পে এখন 2 লিটার, 10 লিটার, 20 লিটার, 25 লিটার যেভাবে দেওয়া হচ্ছে, এবং যেভাবে এই পেট্রোল আনার জন্য মানুষ লাইন দিচ্ছে। আমি দেখলাম যে রেডিসন হোটেলের সামনে থেকে পেট্রোলের জন্য লাইন শুরু হয়েছে, একেবারে সেই নিকুঞ্জতে ওখানে একটা পেট্রোল পাম্প আছে, সেই পর্যন্ত গাড়ির লম্বা লাইন। একটা গাড়ি, টয়োটা করোলা একটা গাড়ি, সেখানে যদি সে 20 লিটার তেল পায়, তাহলে এই 4-5 ঘন্টা, 6-7 ঘন্টা ড্রাইভার বসে ওই পর্যন্ত যেতেই তো তার 5 থেকে 10 লিটার তেল খরচ হয়ে যাবে। ফলে সে কী করছে? সে লাইন দিয়ে পেট্রোল পাম্পে যাচ্ছে, পেট্রোল পাম্পের কর্মকর্তা যারা আসছে তাদেরকে ঘুষ দিচ্ছে, ঘুষ দিয়ে সে 10 লিটার নয়, পুরো ট্যাঙ্কি পূর্ণ করে আসছে। ফলে কি হলো? ওই পেট্রোল পাম্পের যে কর্তা, তার প্রতিদিন ওখানে যারা অপারেটর রয়েছে, এক একজনের অপারেটরের প্রতিদিন লাখ লাখ টাকা তারা ঘুষ গ্রহণ করতে পারছেন। এই ব্যবসা তারা কি সহজে বন্ধ করতে চাইবেন? কখনো বন্ধ করতে চাইবেন না। আবার যারা পেট্রোল সাপ্লাই দিচ্ছে, এখন বিভিন্ন ডিপো থেকে যে সকল কোম্পানির মাধ্যমে পেট্রোল সাপ্লাই দেওয়া হয়, এবং যে ধরনের যাকে বলা হয় ফিডারিং সিস্টেমের মাধ্যমে নৌপথে পেট্রোল পরিবহন করা হয় অয়েল ট্যাঙ্কারের মাধ্যমে, এই সিন্ডিকেট সম্পর্কে আপনার কিছু জানা আছে? এই কৃত্রিম সংকট দেখিয়ে তারেক রহমান সাহেবকে কে কী বুঝিয়েছেন, আই ডোন্ট নো। এই কৃত্রিম সংকট দেখিয়ে এই অল্প কয়েকদিনে, 3 থেকে 4 দিনের মধ্যে কত হাজার কোটি টাকা সিন্ডিকেটের হাতে চলে গেছে, কত হাজার কোটি টাকা ঘুষখোরদের হাতে চলে গেছে, এবং কত হাজার কোটি টাকা আমাদের জাতীয় অর্থনীতিতে দায় তৈরি হয়েছে কেবলমাত্র এই সংকটের কারণে। আর এই যদি হয় দেশের ক্রাইসিস, আর তখন তারেক রহমান সাহেব ফ্যামিলি কার্ড উদ্বোধন করতে কুড়িল বিশ্ব রোডে যাবেন,
তারপরে শেষে তার নির্বাচনী এলাকাতে গিয়ে তিনি দেবেন, সেখানে একজন শিশুর সঙ্গে তিনি হাত মিলাবেন, আর এটা নিয়ে মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে। আর এর মধ্যে যদি সরকারের উন্নয়ন এবং সরকারের 42 সাল পর্যন্ত না কত সাল পর্যন্ত যেন জয়নাল আবেদিন ফারুক বলছেন তারেক রহমান সাহেব ক্ষমতায় থাকবেন, অর্থাৎ আরও 16 বছর, তাহলে আমার আর কিছু বলার নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।